এবারে জানাবো খবরের বিস্তারিত। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় ৩ ঘণ্টা মহাখালী বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ২ দফা কলেজের সামনে সড়ক অবরোধ করায় আমতলী গুলশান ১ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রবিবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাখালীর আমতলী থেকে গুলশান ১ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ে অবস্থান নেয় তিতুমিরের শিক্ষার্থীরা। এ সময় মহাখালী বিমানবন্দর সড়কে ২ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় দিতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ অবরোধ করব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না। এখন আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় ঢাকা উত্তর সিটিতে না হয়, ততক্ষণ আমরা চালিয়ে যাব আন্দোলন। এক পর্যায়ে আমতলী মোড় থেকে সরে এসে কলেজের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আমতলী থেকে গুলশান ১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। ওনারা তো এতদিন আমাদেরকে কিছু বলে নাই, আমরা তো আজকে আন্দোলনটা শুরু করি নাই, দীর্ঘ 3 মাসের আন্দোলন। তাহলে এতদিন ওনারা আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেয় নাই কেন? উপদেষ্টারা যে বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্য আমরা মানি না, কারণ আমরা হচ্ছে স্পেশাল চাইল্ড না যে আমরা স্পেশাল ভাবে মেনে নেব। আমাদের অধিকার আমরা আদায় করে ঘরে ফিরব। এদিকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনের ৫ম দিন পার করল কয়েকজন শিক্ষার্থী। এদের মধ্যে অসুস্থ কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। অনশনে আপাতত আছে ৮ জন এবং অনেককে হসপিটালে নেওয়া হয়েছে। এখানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। তিতুমির কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার পর ব্রিফিংয়ে তিনি জানান ৭ কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার পরামর্শ উপদেষ্টার। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে গেল ৩০শে জানুয়ারি থেকে আমরণ অনশন ও দফায় দফায় সড়ক অবরোধের আন্দোলনে নামে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে করে গেল কয়েকদিন ধরে রাজধানীতে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। মঙ্গলবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা জানান, আন্দোলনের মুখে সরকার এমন কোনো দাবি মানবে না যা পরবর্তীতে চাপ সৃষ্টি করে। তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের। এর আগে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকে সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করবে সরকার। রাজস্ব সংগ্রহ বাড়ানোর কোনো বিকল্প নাই। এটা না বাড়িয়ে বাংলাদেশের কোনো বাজেটের ব্যবস্থাপনা বা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের ব্যবস্থাপনা করা খুবই কঠিন হয়ে যাবে। রবিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা জানান, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে বাপেক্সের সক্ষমতা বাড়ানো হবে। বাপেক্সের ক্ষমতা বাড়ানো উচিত এবং প্রয়োজনে দরকার হলে মালয়েশিয়াতে পেট্রোনাস আছে, আর অন্য দেশে আছে, সেখান থেকে আমরা কনসালটেন্ট নিয়ে আসবো, সক্ষমতা বাড়বো। বিদেশি কোম্পানিকে দিয়ে দিলে তো মাত্র 10 লাখ আমরা পাই আসলে। সভায় ১২,৫৩৮ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার মধ্যে 5টি অন্তর্বর্তী সরকারের নেয়া। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কেউ যখন সাহস করেনি তখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ সংস্কারের কথা বলেছে বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে সংস্কারের আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে, স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্রের সুযোগ পাবে।
রবিবার রাজধানীর কদমতলীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যারা সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই যে হ্যাঁ, সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য। কাজে আসুন, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। দেশে দ্রুত নির্বাচন না দিলে স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং ষড়যন্ত্র করার সুযোগ পাবে। যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না বলেও জানান তিনি। সংস্কার বাস্তবায়নের কাজও যদি। অজিত সরকার, ডিবিসি নিউজ। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে তাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মির্জা ফখরুল। সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন 2 বিএনপি নেতা। বিএনপি মহাসচিব জানিয়েছেন, অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করবেন জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রে একটি বার্ষিক অনুষ্ঠান, যা যুক্তরাষ্ট্রের জাতীয় এবং আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। 5 এবং 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হবে অনুষ্ঠানটি। এখানে কোনো আলোচনার বিষয় নেই। একটা ব্রেকফাস্ট প্লেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, তখন হবে। এনজিওগুলো পাহাড়ের সমস্যা জিইয়ে রাখতে চায়, কিন্তু বিএনপি পাহাড় এবং সমতল সবখানে শান্তি বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির নামে শেখ হাসিনা প্রতারণা করেছেন। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও উত্তরণে রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সবাই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পাহাড়ে এনজিও এবং কিছু রাজনৈতিক দল সমস্যা জিইয়ে রাখতে চায়। বিএনপি পাহাড়ে সংঘাত চায় না, সেখানে সম অধিকার নিশ্চিত করতে চায় তার দল। এনজিওর দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি বলছি না, তবে কাছাকাছি না। কেউ সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চায়, আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যা সমাধান করতে চায়। সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারাই একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, সম অধিকারের নামে শান্তি চুক্তির কথা বলে প্রতারণা করেছে শেখ হাসিনা ও তার দল। নোবেল পুরস্কার পাওয়ার আশায় এই চুক্তি করা হয়েছে বলেও মনে করেন তিনি। শেখ হাসিনা তিনি পাহাড়ের সংঘর্ষ বন্ধ করার জন্য তিনি 1997 সালে একটি চুক্তি করলেন। এই চুক্তির উদ্দেশ্য কি ছিল? ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না, শান্তির কোনো উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার একটি নোবেল পুরস্কার দরকার ছিল। সভায় আলোচকরা পার্বত্য শান্তি চুক্তির কঠোর সমালোচনা করে সেখানে সম অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাহাড়ি উপজাতি যারা আছেন তাদের। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। সকালে ঢাকা শহরের খাল খনন এবং দূষণমুক্ত করতে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করে একথা জানান উপদেষ্টারা। এ সময় 3 উপদেষ্টা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সকেভেটরে ওঠেন, কাজের সূচনা করেন। বর্ষার আগেই ঢাকার 19টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানান তারা।
লাল গালিচা বিছানো পথে হেঁটে রবিবার সকালে রাজধানীর বাউনিয়া খালের খনন কাজ শুরুর মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ৬টি খালের সংস্কার কাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। এই সপ্তাহে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট ২১.৪ কিলোমিটার খাল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত শেষ করা সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার। আর গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা জানান, দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষতি হয়েছে, এখন তা পরিবর্তন করবে সরকার। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব নয়। আপনারা জানেন, পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয়। তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব। আগে কাজের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ছিল অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন এক হয়ে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়। আমাদের দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন 53 বছরে হয়নি, এখন আপনি 5 মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধারের কথাও বলেন উপদেষ্টারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে আহতরা 8 ঘণ্টা পর রাজধানীর শ্যামলী মোড়ের অবরোধ তুলে নিলেও সন্ধ্যায় মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে। শ্যামলীতে দিনভর সড়ক অবরোধের ফলে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন নাগরিকরা। এদিকে উপদেষ্টারা জানিয়েছেন, আহতদের সারা জীবন চিকিৎসা, চাকরির ব্যবস্থা এবং শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়ার নীতিমালা তৈরি হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে 6 মাস, কিন্তু অনেক আহতই এখনো উন্নত চিকিৎসা সহ রাষ্ট্রঘোষিত ভাতা বা আর্থিক সাহায্য পাচ্ছে না। দেয়া হয়নি সবাইকে রাষ্ট্রীয় সম্মানও। এসব অভিযোগে সারা দেশ থেকে আসা কয়েকশো আহত তাদের দাবি নিয়ে নেমেছে রাস্তায়। আশ্বাস দিছিল 5-7টা দাবি তারা মাইনে নিয়েছিল। 31শে ডিসেম্বরের ভিতরে এগুলা সম্পূর্ণ বাস্তবায়ন করার কথা ছিল। সেখানে সেই 31শে ডিসেম্বর চলে গেছে, 31শে জানুয়ারি চলে গেছে, এখন পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আমাদেরকে। বলে বর্তমান যে লাইফটা আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা বোনাস লাইফ নিয়ে বাইসা আছি। একদিক দিয়ে গুলি ঢুকছে, একদিক দিয়ে বের হইছে, এরকম হাত চলে গেছে, পাও চলে গেছে। শুরুটা হয়েছিল শনিবার রাত থেকেই। তারা মধ্যরাত পর্যন্ত রাস্তায় অবস্থান নেয়। কোনো উদ্যোগ না নেয় রবিবার সকালে আবারও তারা পথে নামে। মিরপুর রোডের উপর শ্যামলী শিশু মেলার সামনে অবস্থান নিয়ে অবরোধ করে 3 দিকের রাস্তা। বন্ধ হয়ে যায় গাবতলী থেকে শ্যামলী, শ্যামলী থেকে আগারগাঁও এবং শ্যামলী থেকে আসাদ এভিনিউ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। দিনব্যাপী অবরোধে তৈরি হয় তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। গন্তব্য ছিল আপনার পাটুরিয়া ঘাট, তো সকাল 10টা থেকে এখানে বসে আছি আমরা। 11টা ধরেন 6 ঘন্টা ধরে বসে হয়েছি, এখন তো প্রায় 5টা 5:30 বাজে। দিনব্যাপী সড়ক অবরোধের পর সন্ধ্যায় অবরোধ তুলে নেয় তারা। পরে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা জানান, 30 জন আহত যোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমরা এই পর্যন্ত 30 জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। 60 লাখ টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। তারপরও আমরা কিন্তু টাকার কথা আমরা চিন্তা করি, টাকা যেভাবে হোক সেটা ব্যবস্থা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দিই। আর দুর্যোগ ও ত্রাণ অমর একুশে বইমেলার প্রথম দিন কিছুটা এলোমেলো থাকলেও দ্বিতীয় দিনে অনেকটাই গুছিয়ে উঠেছে। দুয়ার খুলে দেওয়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বইমেলার শুরুর দিকে লেখকদের উপস্থিতি কম থাকলেও ক্রেতা দর্শনার্থীর ভিড় দেখা গেছে। অনেকেই দেখার পাশাপাশি পছন্দের বইয়ের তালিকা করছেন। কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। এ শহর একদিন কবিতার হবে,
সাহিত্য, গদ্য পদ্য চর্চায় ব্যস্ত থাকবে মানুষ, এমন স্বপ্ন দেখেন জাদুর শহরের অনেক স্বপ্নবাজ তরুণ তরুণী। কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারি, অনুভব করতে পারি। একমাত্র আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কবিতা বসবাস করুক। মেলায় সব বয়সী মানুষের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। পছন্দের লেখকের বই খুঁজে ফিরছেন তারা। কবিতার মধ্যে হচ্ছে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। তারপর যদি উপন্যাসের কথা বলেন তাহলে হচ্ছে অনেকেই প্রিয় আছেন, তার মধ্যে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি আমার খুব পছন্দের। আর বিদেশি লেখকদের মধ্যে অনেকে আছেন, আগাথা ক্রিস্টি, তারপর জেমস রলিন্স, অনেকেই পছন্দের লেখক। একাধিক অন্যরকম স্টল দেওয়া হয়েছে জুলাই বিপ্লব নিয়ে, তারপর হচ্ছে ৩৬ জুলাই, নানান মানে এই যে কিছুদিন আগে যে একটা আন্দোলন হলো সবকিছু তুলে ধরা হয়েছে। বিক্রেতারা বলছেন মেলার প্রথম দুদিনে ক্রেতা দর্শনার্থীর ভিড় ভালো, তবে বই বিক্রি কম। আজকে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে ৩টার পর থেকেই বেশ ভালো দর্শনার্থী আছে। হ্যাঁ, বেচাকেনা হয়তো শুরুতে একটু কম থাকবে, তবে আমরা আশা করি যে বেচাকেনাটা বাড়বে। যেহেতু একটা সরকার চেঞ্জ হয়েছে আর একটা সরকার আসছে, সেহেতু আমাদের আশাবাদী যে মেলাটা এবার আরো ভালো হবে, ভালো বেচাকেনা হবে, জমজমাট হবে। জুলাই গণঅভ্যুত্থানের থিমকে ঘিরে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ, এসেছে একাধিক বইও। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিতে আমানতের অর্থ দ্রুত ফেরতের দাবি জানিয়েছে ৬,০০০ ব্যক্তি এবং ক্ষুদ্র আমানতকারীরা। সকালে রাজধানী গুলশানের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় আমানতকারীদের পক্ষে প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক বলেন, পিপলস লিজিং কোম্পানিকে পুনর্গঠন করা হলেও অর্থ সহযোগিতার অভাবে আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছে না। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি থেকে টাকা আত্মসাৎ এবং লুটপাটকারীদের কেউ কেউ বিদেশে পালিয়ে গেলেও অনেকেই দেশে বহাল তবিয়তে রয়েছে। টাকা লুটপাটকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের হস্তক্ষেপ চান তারা। যারা এই আমানতকারীদের অর্থ লুটপাট করেছে, দুর্নীতি করে নিয়ে গেছে, তাদের কেউ কেউ পিকে আলদাগং, উজ্জ্বল কুমার নন্দী, শামসুল আলামিন গ্রুপ, এসকে সুর, শাহ আলম গং সহ অনেকেই আত্মসাৎ করার পরেও বহাল তবিয়তে তারা ঘুরে বেড়াচ্ছে। ফরিদপুরের ভাঙ্গা এবং নাটোরের বড়াই গ্রামে নিজেদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে বিএনপির অন্তত ৪০ নেতাকর্মী। সন্ধ্যায় নাটোরের বড়াই গ্রাম উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার এলাকায় সংঘর্ষে জড়ান বিএনপির দুপক্ষ। পুলিশ এবং স্থানীয়রা জানায়, দলীয় অফিস স্থাপন করা সহ আধিপত্য বিস্তার নিয়ে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান হোসেন এবং নগর ইউনিয়নের যুব দলের সভাপতি আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। হামলায় আহত ১৫ জনকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খারদিয়া গ্রামে সকালে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষ। স্থানীয়রা জানায়, ঘাড়োয়া ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু মুন্সির সাথে একই গ্রামের কৃষক দলের সাবেক সভাপতি করিম মোল্লার বিরোধ ছিল। এরই জেরে সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত 25 জন আহত হন। আহতদের ভাঙ্গা এবং ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ছেলেকে স্কুল কমিটিতে না রাখায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের পশ্চিম চরকাকড়া পণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ANN ইয়াসিনকে প্রকাশ্যে মারধর করেছেন এক বিএনপি নেতা। বেলা 11টার দিকে উপজেলার চরকাকড়া ইউনিয়নের পণ্ডিতের হাট বাজারে ঘটে এই ঘটনা। ভুক্তভোগী শিক্ষক জানিয়েছেন, 2 সপ্তাহ ধরে বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। চরকাকড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং সাবেক ইউপি সদস্য রেজাউল হকের শিক্ষাগত যোগ্যতা না থাকায় ছেলে তানভীর হোসেন শুভর নাম প্রস্তাব করেন, কিন্তু বয়স কম হয় তাকে তালিকায় রাখা হয়নি। এ নিয়ে প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ হন রেজাউল। আজ স্কুল থেকে বাসায় ফেরার সময় পথ আটকে ওই শিক্ষককে মারধর করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বিএনপি নেতার ওষুধের দোকান ভাঙচুর করে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে প্রধান শিক্ষকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পার পান তিনি। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা। এ ঘটনায় ৮ পুলিশ সদস্য আহত হয়েছে। বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আব্দুল ওয়াহাব জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলার পলাতক আসামি। পুলিশ এবং স্থানীয়রা জানায়, নামাজ শেষে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে গাড়িতে ওঠায়। এ সময় গাড়িটিকে ঘিরে ধরে বেশ কয়েকজন, পরে আরও লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের ৮ সদস্য আহত হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে গেলে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করছিল। এ সময় কর্মী সাফায়েত গাজীকে আটক করে পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাল বিদ্যা দেবী সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবী আরাধনায় ব্যস্ত হয়ে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা ঘিরে শিল্পীরা ব্যস্ত প্রতিমা সাজাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাসায় থাকছে এই আয়োজন। শুক্লা পঞ্চমীতে সোমবার শ্বেত শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন হবেন। বিনা পানি, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার সরস্বতী। তার এক হাতে বীণা, অন্য হাতে বেদ পুস্তক। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের জন্য ৭৩টি ভিন্ন রূপে জগন্নাথ হলের মাঠে চলছে সরস্বতীর আরাধনার প্রস্তুতি। যত দ্রুত সম্ভব, আমরা এবার বেশি রাত করতে যাচ্ছি না, সকালে আমরা সবকিছু শেষ করে ফেলবো আর কি। সবগুলো ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা স্টল করে ঠাকুর পুজো করা হয়, এজন্য এক একজনের থিম এক এক রকম। আমরা প্রতিমা নিয়ে আসছি, আশা রাখি সব সুন্দরভাবে হবে। তো আশা রাখতেছি কালকের দিন আমাদের সবাই ভালো থাকবে আর সবাই আমন্ত্রিত। রংতুলির আঁচড়ে সরস্বতীকে সাজাতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। ধাপে ধাপে পড়ছে রঙের প্রলেপ। সমস্ত মালামালের দাম তো বেশি, এই জন্য গত বছর থেকে এবছর খরচ বেশি, আবার সে বায়নাও কম হয়েছে। প্রতি বছর থেকে এবছরে খরচ অনেকটাই বেশি। পরিবর্তিত সময়ে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শুধু সনাতন ধর্মানুসারীরাই নয়, জাতি, ধর্ম, বয়স নির্বিশেষে সকলেই যেন সামিল হতে পারেন এই আয়োজনে। চলছে সেই প্রস্তুতি। আমাদের এন্ট্রি বা এক্সিট গেট নিয়ে তারা ভাবছে, আর তাছাড়া একটা টাইম লিমিটেশন দিয়েছে যে সব গাড়ি সবসময় ঢুকতে পারবে না হলের ভিতর। হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে রেখেছে, আর বাকিরা আমরাও আমাদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি সার্বিক পরিস্থিতি আমাদের দিকেই থাকবে। দেশের সংস্কার করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে যখন কাজ করছেন শিক্ষার্থীরা, তখন বিদ্যার দেবী, বিনা পানি, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনীর আশীর্বাদ সদা বিরাজ করুক তাদের ওপর, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। সুতানা স্বর্ণা, বিবিসি নিউজ, ঢাকা। এমজেএল বাংলাদেশ পিএলসির আয়োজনে শেষ হলো 15তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট। শনিবার সন্ধ্যায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। পুরস্কার তুলে দেন সেনা প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। টুর্নামেন্টে বিজয়ী হন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম শিকদার, রানার আপ এয়ার কমোডর মুনিম খান মজলিস এবং নারী বিজয়ী জিন সুক ইউন। এর আগে শুক্রবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত জিপিএইচ মহারাজ দরবার এর মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের পারফরমেন্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা দেয়। জিপিএইচ এর 185 জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে অংশ নেন। তাদের মধ্যে থেকে সেরা 10 জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা 10 জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিভাগীয় পর্যায়ে 18 জন চ্যানেল পার্টনারকে বীর প্রতাপ উপাধিতে সম্মানিত করা হয়। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ।
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই কানাডার সাথে অংশীদারিত্ব না করে শাস্তি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শনিবার অটোয়ায় সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, কানাডার পণ্যের উপর 25% কর আরোপ করে ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তা দুই দেশকে একত্রিত করার বদলে আলাদা করেছে। এতে হতাশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে অন্ধকার সময়ে কানাডা সবসময় পাশে থেকেছে জানিয়ে আবেগঘন বার্তা দেন ট্রুডো। নরম্যান্ডির সমুদ্র সৈকত থেকে শুরু করে কোরিয়ান উপদ্বীপের পাহাড়, ফ্ল্যান্ডার্সের মাঠ থেকে কান্দাহারের রাস্তা পর্যন্ত আমরা তোমাদের সবচেয়ে অন্ধকার সময়ে একসাথে লড়াই করেছি এবং মৃত্যুবরণ করেছি। ওবামা মিশেল বিচ্ছেদ বিতর্ক যেন থামছেই না। নেট দুনিয়া তোলপাড় 32 বছরের সংসার ভাঙনের গুঞ্জনে। আর এই বিচ্ছেদের গুঞ্জনকে দ্বিগুণ করেছে হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সাথে ওবামার প্রেমের গুঞ্জন। নেট দুনিয়ায় তুমুল ঝড়। এ ঝড় বইছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাম্পত্য জীবনকে ঘিরে। জীবনসঙ্গী মিশেল ওবামার সাথে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এ ঝড়ের অন্যতম কারণ। তবে অভিনেত্রী জেনিফার এনিস্টনের সাথে ওবামার প্রেমের গুঞ্জনটি এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। অনেকে মনে করছেন পরকীয়ায় কাটা হয়ে দাঁড়িয়েছে ওবামা মিশেলের দাম্পত্য জীবনে। যদিও সমালোচকদের এই গুঞ্জনকে বরাবরই মিথ্যে বলে আসছেন অভিনেত্রী জেনিফার। তবে বিচ্ছেদের এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতির মধ্য দিয়ে। এর আগে চলতি মাসে জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও উপস্থিত ছিলেন না মিশেল। সরকারি অনুষ্ঠানগুলোকে এড়িয়ে যাওয়া মিশেল ওবামার বিচ্ছেদের গুঞ্জনকে আরও তীব্র করে তুলেছে। এদিকে বিচ্ছেদের গুঞ্জনের রেশ না কাটতেই বুধবার ইনস্টাগ্রামে 2013 সালে শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া 15 বছর বয়সী কিশোরী হাদিয়া পেন্ডেলটনকে নিয়ে একটি যৌথ বার্তা পোস্ট করেন মিশেল। এ পোস্টেই ঘোষণা করেন পেন্ডেলটনকে সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করছে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার। এ অনুষ্ঠানে মিশেল ও ওবামা দুজনেই উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। জানাবো খেলার খবর। বিপিএল এর এবারের আসরে 22 ভাগ ম্যাচ পাতানো, এমন দাবি আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থার, যেখানে বলা হচ্ছে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত 8টি ম্যাচ ছিল পাতানো বা ফিক্সড, যা এরই মধ্যে জানানো হয়েছে বিসিবিকেও। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে ঝামেলা, আকুর আতশ কাচের নিচে প্রায় 40 ক্রিকেটার। ম্যাচ পাতানোর সন্দেহে গণমাধ্যমে 10 ক্রিকেটারের নাম। এবার তার থেকেও বড় এলিগেশন উঠল বিপিএল নিয়ে। এবারের মৌসুমে 10 জানুয়ারি পর্যন্ত হওয়া ম্যাচের 22 ভাগই পাতানো বা ফিক্সড, এমন দাবি তুলেছে আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থা, যা ইতিমধ্যে বিসিবিকেও জানানো হয়েছে বলে দাবি সংস্থাটির। সংস্থাটি নির্দিষ্ট করে 8টি ম্যাচের উল্লেখ করেছে। 6 জানুয়ারি ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী ম্যাচ পাতানো বা ফিক্সড বলে অভিযোগ করছে সংস্থাটি। এছাড়াও এই তালিকায় আছে 7 তারিখ রংপুরের আরএস বনাম ঢাকার ম্যাচ, 10 তারিখ ঢাকা বনাম সিলেটের ম্যাচ, 12 তারিখ রাজশাহী বনাম ঢাকার ম্যাচ, 13 তারিখ চিটাগং বনাম সিলেট ম্যাচ, 22 তারিখ বরিশাল বনাম খুলনা ম্যাচ, একই দিনে ঢাকা বনাম সিলেট ম্যাচ আর 23 তারিখ রাজশাহী বনাম রংপুর ম্যাচ। সন্দেহ প্রকাশ করা 8 ম্যাচে বেশি নাম এসেছে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের, যেই স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এত সন্দেহ, এত সংবাদের পরও বিসিবি সভাপতি দায় এড়াতে চাইলেন গত আসরগুলোর অনিয়মের উদাহরণ টেনে। গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই 1.5 কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। প্রচার প্রচারণায় দেশে বিদেশে সবচেয়ে বেশি হাইপ ওঠা বিপিএল এর আশা করেছিল বিসিবি, তেমনটা হয়তো হয়েছেও। তবে ভালো খবরে নয়, নেতিবাচক সব সংবাদে বিপিএল এখন টক অব দ্য কান্ট্রি ছাড়িয়ে টক অব দ্য ক্রিকেট নেশনস হয়ে উঠেছে। দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। সংবাদেই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।